পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় এর বিকাশে কাজ করছে বর্তমান সরকার। বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনে প্রধানমন্ত্রী। আমদানি বাড়লেও কার্গো পরিসর ও হ্যান্ডেলিং এর সক্ষমতা বাড়েনি শাহজালাল বিমানবন্দরে। অটোমেশন জটিলতায় খোলা আকাশের নিচে পড়ে থাকছে পণ্য, অভিযোগ আমদানিকারকদের। 5 বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সড়কের নির্মাণ কাজ। যাতায়াতের দুর্ভোগ এলাকাবাসীর, চলতি বছরই আবারও কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের। এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। শান্তিরক্ষা মিশনে আরও সেনা সদস্য নেয়ার ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে কয়েকটি অন্যান্য খবর জেনে নিই। গোটা বাংলাদেশে বিশাল একটি পর্যটন স্পট উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিস্ট পর্যটন উন্নয়ন বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন ও বহির্বিশ্বে বাংলাদেশকে একটি পর্যটন গন্তব্য অর্থাৎ ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রচারের লক্ষ্যে আমাদের সরকার জাতীয় পর্যটন নীতিমালা 2010 ঘোষণা করেছে। ইতোমধ্যে সরকার পর্যটন সংশ্লিষ্ট খাতের শুল্ক হার উল্লেখযোগ্য হারে হ্রাস করেছে। মানসম্পন্ন হোটেলের জন্য বিনা শুল্কে ইকুইপমেন্টস ও অ্যাসেসরিজ আমদানির সুবিধা দেওয়া হয়েছে। 60টিরও অধিক দেশের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, সেখানে অনলাইন অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ পর্যটকরা আসলেই যেন সাথে সাথে ভিসা পান, সেই সুবিধা আমরা প্রবর্তন করেছি। আমি মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। দর্শক, এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দেখতে পাচ্ছি সূচকের নিম্নগতি এই মুহূর্তে বাজারে লক্ষ্য করা যাচ্ছে। তবে বাজারের শুরুটা যদি আমরা একটু লক্ষ্য করি, বাজারের শুরুতে কিন্তু আজকে শুরু থেকেই একরকম সূচকের নিম্নগতি বলতে হবে। যদিও প্রথম 5 থেকে 7 মিনিট সূচকের একটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ 10:35-এর দিকে সূচকের ঊর্ধ্বমুখীতে কিছুক্ষণের জন্য লক্ষ্য করা গিয়েছিল। তারপরে কিন্তু আমরা সূচকের আবারও নিম্নগতি লক্ষ্য করি, যেটা আজকের লেনদেনের শুরু থেকে কিন্তু সূচকের নিম্নগতি বাজারে লক্ষ্য করা গেছে। এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সূচকের যেই অবস্থা, তিনটি সূচকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে বাজারে। এবং ডিএসসি এক্স ইন্ডেক্স, সেখানে রয়েছে 14 পয়েন্টের সূচকের নিম্নগতি, সূচক রয়েছে 4616 পয়েন্টে। আর ডিএসসি এস ইন্ডেক্স, সেটি রয়েছে 3 পয়েন্টের নিম্নগতি, রয়েছে সূচক 1106 পয়েন্টে। আর ডিএসসি 30 ইন্ডেক্স, সেখানেও 7 পয়েন্টের নিম্নগতি, 1744 পয়েন্টে রয়েছে সূচক। এখন পর্যন্ত লেনদেন 38 কোটি টাকা। বাজার শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ আধা ঘন্টা 33 মিনিটের মতো বাজার চলেছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি 40 কোটি টাকার কাছাকাছি লেনদেন বাজারে লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনকারী কোম্পানিগুলোর মমধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে, আর সেই সংখ্যা 72। 116টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম বেড়েছে, আর 39টি শেয়ারের দাম কমেছে। 39টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত অবস্থায়। লেনদেনের শীর্ষ কোম্পানি সুরমা পাওয়ার কোম্পানি লিমিটেড, জ্বালানি খাতের এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 175 টাকা করে। আমরা গত কার্য দিবসে দেখেছিলাম 173 টাকা 70 পয়সা ক্লোজিং প্রাইস ছিল, অর্থাৎ সেই হিসেবে এই কোম্পানিটির 1 টাকা 30 পয়সা প্রতিটি শেয়ারের দাম কিন্তু বেড়েছে। অর্থাৎ সূচকের প্রতিটি ক্ষেত্রে নিম্নগতি লক্ষ্য করা গেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লেনদেনের শীর্ষ কোম্পানি, সেটির দাম কিন্তু এই মুহূর্তে বাড়তি রয়েছে। এবং আজকের দিনে এই কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বোচ্চ দর উঠেছিল 177 টাকা, সর্বনিম্ন দর ছিল 174 টাকা। লেনদেনের দ্বিতীয় অবস্থানে সিএনএ টেক্সটাইল, আমরা দেখতে পাচ্ছি বস্ত্র খাতের এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 14 টাকা 80 পয়সা দরে, যেটি 15 টাকা ছিল গতকালকের লেনদেন মূল্য। আজকের দিনে কিন্তু এটি সর্বোচ্চ মূল্য ছিল 15 টাকা, এবং তারপরে কিন্তু এই মুহূর্তে 20 পয়সা কমে, আগের দিনের চেয়ে 20 পয়সা কমে 14 টাকা 80 পয়সায় এই মুহূর্তে প্রতিটি শেয়ারের দাম অবস্থান করছে। লেনদেনের তৃতীয় যে কোম্পানিটি, সে কোম্পানিটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের তৃতীয় কোম্পানি
লেনদেনের তৃতীয় যে কোম্পানিটি ইউপিজি, যে কোম্পানিটি দেখতে পাচ্ছি সেই কোম্পানিটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 143 টাকা 40 পয়সা দরে। 142 টাকা 10 পয়সা ছিল সর্বশেষ লেনদেন মূল্য। গতকাল দেখেছিলাম যেটি, সেই হিসেবে কিন্তু এই কোম্পানিটির শেয়ারের দামও কিন্তু বাড়তি রয়েছে। আর লেনদেনের চতুর্থ অবস্থানে আমরা দেখতে পাচ্ছি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 70 টাকা 90 পয়সা ধরে, অর্থাৎ প্রায় 71 টাকায় এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। ইফাদ অটোস রয়েছে লেনদেনের পঞ্চম অবস্থানে 108 টাকা 90 পয়সা প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে ইফাদ অটোজের। আর যেটি ছিল 108 টাকা 80 পয়সা গত সর্বশেষ যেই কার্যদিবস, সেই কার্যদিবস, সেই হিসেবে প্রায় অপরিবর্তিত অবস্থা, কিন্তু 10 পয়সা কিন্তু দেখতে পাচ্ছি যে বাড়তি রয়েছে এই কোম্পানির শেয়ারের দাম। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে লেনদেনের ষষ্ঠ অবস্থানে। 84 টাকা 90 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 85 টাকা 40 পয়সা ছিল গত কার্যদিবসের সর্বশেষ লেনদেন মূল্য। এরপর আমরা দেখতে পাচ্ছি সিভিও পেট্রোলিয়াম, জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান। এটি রয়েছে লেনদেনের সপ্তম অবস্থানে। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে 454 টাকা 80 পয়সা দরে, যেটি 449 টাকা 30 পয়সা আজকের দিনে কিন্তু এই দাম থেকে কিন্তু লেনদেন শুরু করেছিল, অর্থাৎ গত দিনের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 449 টাকা 30 পয়সা। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 23 টাকা 60 পয়সা দরে। লেনদেনের দিক থেকে অবস্থানে রয়েছে অষ্টম অবস্থানে। 23 টাকা 80 পয়সা ছিল গত দিনের সর্বশেষ লেনদেন মূল্য। এবং এমারাল্ড অয়েল, জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান, এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 53 টাকা 10 পয়সা দরে এবং 53 টাকা 50 পয়সা ছিল গত দিনের সর্বশেষ লেনদেন মূল্য। আর ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড, এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 45 টাকা 50 পয়সা। 45 টাকা 20 পয়সা ছিল গত দিনের শেষ কার্যদিবসের শেষ লেনদেন মূল্য। তো মোটামুটি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এই ছিল লেনদেন পরিস্থিতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 3 দশকে পণ্য আমদানি কয়েক গুণ বাড়লেও বাংলাদেশ বিমানের কার্গো কমপ্লেক্সের পরিসর ও হ্যান্ডলিং এর সক্ষমতা বাড়েনি। ঢাকা কাস্টমস এজেন্ট ও কর্মকর্তাদের দাবি, অটোমেশনের জন্য বিপুল অর্থ ব্যয় করা হলেও এটি ঠিকমতো কাজ করছে না, আর নানা অজুহাতে আমদানিকৃত পণ্য খোলা আকাশের নিচে ফেলে রাখা হচ্ছে। তবে বিমানমন্ত্রীর দাবি, অটোমেশনে কোনো সমস্যা নেই। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটে পোশাক শিল্পের নমুনা, আনুষঙ্গিক যন্ত্রপাতি সহ দৈনিক প্রায় 200 মেট্রিক টন পণ্য নামে। ব্যবহারকারীদের অভিযোগ, বিমানের কার্গো কমপ্লেক্সে আমদানি পণ্যের জন্য সংরক্ষিত 3টি গুদামে এসব পণ্য রাখার কথা, অথচ লোকবল স্বল্পতা সহ নানা অজুহাতে অর্ধেকের বেশি পণ্য খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। যেগুলো মাল বাইরে থাকে এগুলো খোলা আকাশে থাকে, আমাদের যে খুঁজে আনতে হয়। আমরা বলি যে তোমাকে 200 টাকা দে, মানে আমাকে মালটা ভিতরে ইনটেক করে দিও, তখন আইনা দেয়। ঢাকা কাস্টমস এজেন্টের দাবি, কার্গো কমপ্লেক্সের অটোমেশনের জন্য কোটি কোটি টাকা ব্যয় হলেও ঠিকমতো কাজ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে। হ্যান্ডলিং অটোমেশনের কথা বলে 700 কোটি টাকার প্রজেক্ট অলরেডি মুক্তবরে পড়ে আছে। দেশের রেভিনিউর স্বার্থে আমরা এই জিনিসটা চাই, যেটা একটা ভালো একটা সংস্থাকে দেখ। ঢাকা কাস্টমস কমিশনারও বললেন, অব্যবস্থাপনা, পূর্ণাঙ্গ অটোমেশন ও কার্গো ভিলেজে সম্প্রসারণ না হওয়ায় আমদানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 80 দশকের যে স্থাপনা হয়েছে সেই স্থাপনা আর বৃদ্ধি করা হয় নাই। যদি এটা এক্স্যাক্টলি কারেক্ট না হয় তাহলে ফুল অটোমেশনের যে ফলটা সেটা তো আমি ভোগ করতে পারবো না। কার্গো হ্যান্ডলিং এ কিছু অভিযোগ পেয়েছেন, স্বীকার করলেও অটোমেশনের সমস্যা নেই বলে দাবি বিমানমন্ত্রীর। তিনি আরো জানান, আপাতত হ্যান্ডলিং বেসরকারি খাতে দেওয়ার চিন্তা ভাবনা নেই। যারা সিএনএফ আছে, অটোমেশন হলে পরেই অনেকগুলো জিনিস যেগুলো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, তা অটোমেশন হলে পরে তাদের আবার অসুবিধা হয়। আমি মনে করি যে অটোমেশনের যে সিস্টেম চালু করা হয়েছে এটা কিন্তু চালু আছে। শাহজালাল বিমানবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের শুল্ক থেকে দৈনিক 12 কোটি টাকা রাজস্ব পায় ঢাকা কাস্টমস হাউস। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলোতে ঢোকার ও বেরোবার পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকাল 10টা থেকে যাত্রী ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের আগমন ও বহির্গমন সেলে টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও শহরের রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অন্যদিকে দেশের সবগুলো পুলিশ ইউনিটকেও সতর্ক করা হয়েছে। মূলত লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এয়ারপোর্টের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আমরা এখানে পরিচালনা করতেছি। সিএনজি, মোটরসাইকেল অথবা প্রাইভেট কার, মাইক্রোবাস আমরা প্রত্যেকটা গাড়ি চার্জ করে ঢুকাচ্ছি। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট বা যেখানে আপনার রিক্রিয়েশন সেন্টার্স, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, কেপিআই যেগুলো আছে, ইপিজেড, এইসব প্রভৃতি স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ একটা নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে এবং সেটি প্রতিহত করার জন্যই মূলত আমরা বলতে পারেন যে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিদেশি নাগরিক হত্যার ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের বিমানবন্দরগুলোতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরগুলো ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থাকে শুধুমাত্র জোরদার করা হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে একথা বলেন। আমাদের নিরাপত্তা ফোর্স সবসময় অ্যালার্ট রয়েছে, সবকিছু দেখছে। আমরা সবগুলিকে ধরে ফেলছি, সবগুলিকে শনাক্ত করছি। আমি আপনাদের বারবার বলছি, এইগুলি সবই লোকাল এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। আমাদের মনে হয়েছে এয়ারপোর্টটা আমরা যেভাবে চলাফেরা করি আরো একটু সিকিউরিটি বাড়ানো দরকার। সেই জন্যই আমরা এটাকে আরো একটু স্ট্রেংথেন করেছি, অন্য কিছুই না, কোনো রেল অ্যালার্ট কিংবা অন্য কিছুই না। যে ধরনের চিন্তা করছি, এ তো সব বিদেশি এয়ারপোর্টগুলো চালু আছে, বরং আমাদের এয়ারপোর্ট একদম যে ইচ্ছা সেই চলে যেত, সেইটা যাতে না যায় সেটারে যে আমরা একটা আলাপ আলোচনা করেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি এসডিজির কো-চেয়ার ডেভিড ডোনা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো 150 জন বাংলাদেশি সেনা সদস্য নেওয়ার পাশাপাশি শিগগিরই নারী সেনা সদস্যদেরকেও নেওয়া হবে বলে সময় সংবাদকে জানিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খায়ের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর একে আব্দুল মোমেনের বিদায় সংবর্ধনায় বিভিন্ন দেশের মিশন প্রধান ও কূটনীতিকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে বাংলাদেশ মিশন। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং বিশ্বসভায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন G77 গ্রুপের সাবেক সভাপতি ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রার্থিতায় এগিয়ে থাকা ফিজির রাষ্ট্রদূত পিটার থমসন। বাংলাদেশ জাতিসংঘে খুবই ভালো কাজ করছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেনও এতদিন এখানে দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খায়ের। বাংলাদেশের উন্নয়ন এই মুহূর্তে চোখে পড়ার মতো, আর এর জন্য দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বকে কৃতিত্ব দিতেই হবে। অংশগ্রহণের দিক দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ। বিদায়ী রাষ্ট্রদূত ডক্টর মোমেন বলেন, বিশ্বে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ় ও শক্তিশালী। এ অবস্থান অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ভালো কাজ করতেছে, দেশে ভালো কাজ হচ্ছে, সেইটারই প্রতিফলন এইখানে ইউএনওতে, সেইটারই প্রতিফলন। দেশে যদি ভালো কাজ না হতো তা ইউএনওতে আর এইরকম ভালো অবস্থান হতো না। ডক্টর মোমেনের উত্তরসূরিরাও একইভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মন্ত্রণালয় ও বিভাগগুলোর 2014-15 অর্থ বছরের কাজে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে মাথাপিছু আয় $124 বেড়েছে। রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 1,500 কোটি টাকা বেশি। রেমিটেন্স প্রবাহের হার 7.67% বেড়ে $15,316 মিলিয়ন হয়েছে। রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $31,198 বিলিয়ন। কমেছে মূল্যস্ফীতি। এছাড়া বৈঠকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর ফলে আরো 20টি উপজেলায় সম্প্রসারিত হচ্ছে এই কর্মসূচি। শিল্প কারখানায় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের 60% উৎপাদনের দক্ষতা আগামী 6 মাসের মধ্যে নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে
এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট ইন ইন্ডাস্ট্রিজ শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় জ্বালানি সংকট সমাধানে শিল্পপতিদের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ ও দাবি তুলে ধরা হয়। পাশাপাশি সংকট সমাধানে সরকারের নেয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেন নেতারা। কোন কোন সেক্টরে আমাদের গ্যাসের কি রকম ব্যবহার আপনারা এনার্জি এফিসিয়েন্সি প্রত্যেক জায়গায় যারা ক্যাপটিভ পাওয়ার নিয়েছে প্রত্যেকে আপনার রেট্রোফিটিং করে হোক, রিপ্লেসমেন্ট করে হোক, আপনাকে বা ওয়েস্ট হিট আরেকজনের কাছে বিক্রি করে হোক, সেই জন্য এটা আনলাম। তারা আপনার মিনিমাম 60% থ্রেশহোল্ডে আপনাকে যেতে হবে 6 মাসের মধ্যে। এটা ইট শুড নট কাম এট এ সারপ্রাইজ, হয়তো আপনারা 1-2 দিনের মধ্যে জানতেই পারবেন অফিসিয়ালি। বাগেরহাটের রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুন্দরবনের আশপাশের এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে আবারও দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে রামপালের 1320 মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আপনি রাস্তায় বেরোলে গাড়ির ধাক্কা খেতে পারেন, বাসের ধাক্কা খেতে পারেন, আপনি পিছলিয়ে পড়ে দিতে পারেন। এই জন্য আপনি হাঁটবেন না, রাস্তায় আপনি যাবেন না। তো আমি কি এর জন্য কি আমার কর্মক্ষেত্রে আমি যাব না? এই কনসার্নটা থেকেই আমরা সেই চ্যালেঞ্জটা নিতে চাই যে আমাদের জায়গায় আমরা পরিষ্কার থাকতে চাই, আমাদের জায়গায় আমরা 66টা শর্ত মেনেই কাজ করতে চাই। পাওয়ার জেনারেশনগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, টেকনিক্যালি লসটা আমাদের কম হয় এবং ভোল্টেজটা ঠিক থাকে। এই বিষয়গুলো কিন্তু ভেরি টেকনিক্যাল, সো ওইভাবেই কিন্তু সিলেকশন করা হয়েছে। রাজধানীর একটি তামাকজাত পণ্যের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্যে ভ্যাট ফাঁকি দেওয়ার সন্ধান পেয়েছে ভ্যাট কর্তৃপক্ষ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির একটি বাড়িতে অভিযান চালিয়ে দেখা যায় অনুমোদনহীন কয়েকটি পণ্যে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিচ্ছে মমো কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান। সেখানে কয়েক প্রকার জর্দার পণ্যের মধ্যে বিপুল পরিমাণে ভ্যাট ফাঁকি দেওয়া হচ্ছে এবং এসব পণ্যের বেশিরভাগেরই কোনো যথাযথ অনুমোদন নেই বলে জানিয়েছে ভ্যাট কর্তৃপক্ষ। কারখানা থেকে উৎপাদিত পণ্যও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয় বলে জানিয়েছে মালিকপক্ষ। তো পারফিউমের মাধ্যমে আর কি কেমিক্যাল ওই র মেটেরিয়ালসের ভিতরে আছে। বিএসটিআই এর ভিতরে আমাদের আবেদন করা হয়েছে, এরপরে এখনো বিএসটিআই লাইসেন্স পাইনি। মূসক 16 ঠিক মতো মেনটেন করে না, 17 মেনটেন করে না। সুতরাং আমরা ওদের কি পরিমাণ ক্রয় কাঁচামাল করে এবং কি পরিমাণ বিক্রয় করে সেটা আমাদের পক্ষে দলিলপত্র দেখে বোঝাটা কঠিন হয়ে গেছিল। মূল্য সংযোজন কর আইন 1991 অনুযায়ী আমরা যে পরিমাণ ধারা 37 অনুযায়ী মানে প্রসেস করব, মামলার আশ্রয় নেব। রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গী থেকে র্যাব, বিএসটিআই ও ওষুধ প্রশাসনের সম্মিলিত অভিযানে বিপুল পরিমাণ অনুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5,16,00,000 টাকা। র্যাব জানায় সোমবার রাজধানীর মহাখালী এলাকার পিনাকো সোর্সিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। পরে গাজীপুরের টঙ্গীতে জিকে ফার্মা নামে অন্য একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়, সেখান থেকেও বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন র্যাব, ওষুধ প্রশাসন ও বিএসটিআই কর্মকর্তারা। এ সময় তারা জানান দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। ওষুধ প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই অ্যাজমা ও যৌন উত্তেজক বিভিন্ন ওষুধ বিক্রি করে আসছিল তারা। এছাড়া ফুড অ্যান্ড বেভারেজ এবং এমএলএম ব্যবসার নামে গ্রাহকদেরকে প্রতারণাও করছিল এই প্রতিষ্ঠান দুটি। অবৈধভাবে ওষুধ বিক্রি ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠান দুটির 6 কর্মকর্তা ও কর্মচারীকে আটক করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালুদ্দিন। 11,80,000 পিস আমরা পেয়েছি ট্যাবলেট এবং ক্যাপসুল। সিরাপ পেয়েছি প্রায় 1,03,000 পিস। টোটাল বাজার মূল্য ওনাদের প্যাকেটের যে গায়ে যে দাম লেখানো আছে তাতে করে আমরা হিসাব করেছি প্রায় 5,16,00,000 টাকা সমমূল্যের। এই ওষুধগুলি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে পেশেন্টদের রোগ তো ভালো হবেই না এবং তাদেরকে দেখা যাবে যে বিভিন্ন ধরনের স্টোমাকের প্রবলেম হতে পারে, কিডনি এবং লিভার ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। ড্রাগ লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স কোনো কিছু ব্যতীতই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জব্দকৃত ওষুধগুলো সবগুলো ঔষধ ধ্বংস করার জন্য ড্রাগ প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে। দর্শক, এবারে জেনে নেব দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম সম্পর্কে। শুরুতেই দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। তিনি আছেন বন্দর এলাকায়। কমল।
চট্টগ্রামে যে কন্টেনার জোটে যে ধকল, সে ধকলে এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। আপনি জানেন যে 36,300 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন এই চট্টগ্রাম বন্দর আজ দেখা যাচ্ছে 32,496 টিউস কন্টেনার অবস্থান করছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরের মধ্যে কিন্তু যদি 36,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন এই বন্দর, কিন্তু অন্যান্য যে ক্যারিয়ার বা স্ট্যাটাল ক্যারিয়ার বা অন্যান্য যে যান্ত্রিকগুলো রয়েছে সেগুলি চলাচলের জন্য মূলত 30% বন্দর খালি রাখতে হয়। কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি গত ঈদের পর থেকে যে কন্টেনার জোটে যে দখল, সেটা এখনো কাটিয়ে ওঠা যায়নি, বরং দিন দিন কিছুটা আকার বাড়ছে। তবে আজ কিন্তু খালি কন্টেনার যে সমস্যা ছিল সেই সমস্যাটা কাটতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি আর চট্টগ্রাম বন্দরে খালি কন্টেনার রয়েছে মাত্র 3,941 টিউস, আর গতকাল ছিল খালি কন্টেনার 4,016 টিউস কন্টেনার ছিল খালি। এক্ষেত্রে আজ দেশের প্রধানতম সামুদ্রিক বন্দরে দেশি বিদেশি মোট 68টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহির্নোঙরে জাহাজ রয়েছে মোট 52টি, আর এই 52টি জাহাজের মধ্যে 29টি জাহাজ থেকে পুরোদমে পণ্য খালাস চলছে, আর 23টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। এছাড়া বন্দরের যে প্রধান 14টি জেটি রয়েছে, সেই 14টি জেটির মধ্যে 11টি জেটিতে মূলত জাহাজ অবস্থান করলো, 10টি জেটিতে 10টি জাহাজতে পণ্য খালাস চলছে, একটি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। আর চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি যেসব জাহাজ রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারবাহী জাহাজের সংখ্যা 13, সবচেয়ে বেশি রয়েছে কার্গো ভেসেলের সংখ্যা হচ্ছে 17। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে মোট 6টি, সারবাহী জাহাজ রয়েছে 7টি, এছাড়া সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ রয়েছে 14টি, এবং চিনিবাহী জাহাজ বিদেশ থেকে আমদানিকৃত চিনি নিয়ে 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। এছাড়া লবণবাহী জাহাজ রয়েছে 3টি, তবে এছাড়া ওয়েল ট্যাঙ্কার দেখতে পাচ্ছি আমরা 5টি জ্বালানি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে পণ্য, এবং তারা জ্বালানি তেল খালাস করছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই কিন্তু 5 থেকে 6,000 কন্টেনার ডেলিভারি হ্যান্ডেলিং করছে। আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 5,723 টিউস কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে তারা আমদানিকৃত জাহাজ মানে জাহাজটি যে তারা গ্রহণ করেছে প্রায় 2,352 টিউস। এছাড়া তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে 3,371 টিউস তারা কন্টেনার বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। মূলত যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় চট্টগ্রাম বন্দরে, সেটা হচ্ছে কন্টেনার জট। আপনি জানেন যে গত ঈদের সময় যেহেতু ঈদের আগে কিন্তু ডেলিভারির পরিমাণ বাড়লো, ঈদের পরপরই কিন্তু ডেলিভারির পরিমাণটা কিছুটা কমে আসে। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষরা বলছেন তারা চেষ্টা করছেন যথাযথ ডেলিভারি দেওয়ার জন্য। অপরদিকে ব্যবসায়ীরা, যারা আমদানিকারক বা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যেহেতু ঈদের সময় বিভিন্ন শ্রমিক, ট্রাক ড্রাইভার, হেল্পার বা যারা ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য যারা রয়েছেন তারা দীর্ঘ ছুটিতে যায়, সে কারণে তারা ডেলিভারি প্রক্রিয়া কিছুটা দীর্ঘতিতে করে। আর তারই প্রভাব এসে পড়েছে এই চট্টগ্রাম বন্দরের কন্টেনারের ইয়ার্ডগুলিতে। আমরা ইয়ার্ডগুলিতে যেহেতু আজকে 3,496 টিউস কন্টেনার অবস্থান করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 3,200 টিউস কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে। এর আগের দিন তারা দিয়েছিল মাত্র 1,377 টিউস ডেলিভারি। এক্ষেত্রে বন্দর কর্মকর্তারা বলছে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এইসব কন্টেনার ডেলিভারি দিয়ে, অর্থাৎ কন্টেনার বন্দরটাকে কিছুটা খালি করার জন্য তারা চেষ্টা করছেন। তবে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে আমরা একটা বিষয় দেখেছিলাম, খালি কন্টেনার একটি সমস্যার প্রকট আকার ধারণ করেছিল, অর্থাৎ খালি কন্টেনার যেগুলো রয়েছে সেগুলোর ডেলিভারিটা বা নেওয়াটা একটু ধীরগতি হচ্ছিল। এর ফলে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব বা তারা দ্রুতগতি জাহাজ ভাড়া করে এনে সেসব কন্টেনার খালি করেছে। আর চট্টগ্রাম বন্দরে খালি কন্টেনার সংখ্যা রয়েছে 3,941 টিউস। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে আজ কিন্তু আরো 6টি জাহাজ আসার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে মাত্র একটি জাহাজ। এক্ষেত্রে বন্দর কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন যাতে ডেলিভারিগুলো ত্বরান্বিত করা যায়। তারা এমনকি বলেছেন যে আজ যাতে 3,190 টিউস কন্টেনার ডেলিভারি দেওয়ার জন্য তারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে, অর্থাৎ প্রায় 3,000-এর বেশি কন্টেনার তারা ডেলিভারি দিতে পারবে বলে বন্দর কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। অর্থাৎ কিন্তু ঈদের পরপরই অর্থাৎ ডেলিভারি প্রক্রিয়া ধীরগতি হলো, কিন্তু জাহাজ বা পণ্য আমদানি কিন্তু কোনো রকম ধীরগতি হচ্ছে না। যথানিয়ম যেহেতু এখন আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি দুটি অনুকূল রয়েছে, আর দুটি কিন্তু ব্যবসা বাণিজ্য অনুকূলে থাকে বলে কিন্তু এই সময়ে আমদানির পরিমাণ কিছুটা বাড়ে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমদানির পরিমাণ বাড়ার কারণে কিন্তু মূলত এই কন্টেনার জটের সৃষ্টি হচ্ছে। আবার তবে এই ক্ষেত্রে বিভিন্ন যে আইসিডি বা ইতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আইসিডিগুলিতে কিন্তু সমপরিমাণ জাহাজ কন্টেনার অবস্থান করছে। এক্ষেত্রে দেখা যায় আইসিডি যে পানগাঁও তো প্রায় 876 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন পানগাঁও কিন্তু আজ কোনো কন্টেনার দেখা যাচ্ছে না। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যদি কন্টেনার ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় বা পানগাঁও নিয়ে কিছুটা কন্টেনার রাখা যায়, তাহলে হয়তো এখানে কিছুটা যেটি একটি জট আছে জটটা হয়তো কিছুটা কম ঘটবে। এছাড়া আমরা দেখে আরেকটি বিষয় বলে রাখা উচিত যে গতকাল থেকে কিন্তু চট্টগ্রামের বন্দরে
বন্দরের বা তার আশপাশের এলাকাগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি নাশকতার আশঙ্কার প্রেক্ষিতে আমরা দেখেছি বন্দর এবং যে আনসার রয়েছে সে আনসারের পাশাপাশি আপনি জানেন যে বন্দরে কিন্তু নিরাপত্তা বিষয়টি সেনাবাহিনী তদারকি করে, সেনাবাহিনীর ভিতরে রয়েছে। এর বাইরে আমরা দেখেছি পুলিশ এবং আনসারও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে। অর্থাৎ বলা যায় কিন্তু যে অনেকটা নির্বিঘ্ন পরিবেশে বন্দরে পণ্য উঠানামা, জাহাজ থেকে পণ্য উঠানামা যেমন ডেলি স্বাভাবিক রয়েছে তেমন ডেলিভারি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। অর্থাৎ তবে ঈদের আগে ঈদের পরবর্তী যে জটটি ছিল অর্থাৎ ডেলিভারির যে ধীরগতি ছিল সেই ধীরগতির যে জটটি সেই জটটি তো এখনো রয়ে গেছে। তবে ব্যবসায়ীরা বলছেন তারা চেষ্টা করছেন মানে ডেলিভারি প্রক্রিয়াটা ত্বরান্বিত করে অর্থাৎ কন্টেনারগুলো দ্রুত খালাস নিয়ে যাতে তারা দ্রুত ঢাকা পৌঁছাতে পারে সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে আরেকটি বিষয় তারা বলছেন মাঝে মাঝে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আর এই যানজটের ফলে কন্টেনার আটকে পড়ে, এর ফলে কিছুটা ধীরগতি হচ্ছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 4 লেনের কাজ 4 লেনের তৈরির কাজ চলছে সেই কাজে কিছুটা ধীরগতি চলছে, যদি কাজটি স্বাভাবিক বা দ্রুত গতিতে শেষ হয় তাহলে হয়তো কন্টেনার যে ডেলিভারি প্রক্রিয়া ঢাকায় পাঠানো সেগুলো অতটা ত্বরান্বিত হবে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর অর্থাৎ বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি সব বন্দর কেন্দ্রিক হলেও কিন্তু যেসব শিল্প বাণিজ্য বা কারখানা রয়েছে সবগুলি কারখানায় কিন্তু ঢাকা বা তার আশপাশে এলাকা অবস্থিত, যে কারণে এখান থেকে বিদেশ থেকে পণ্য আমদানির পর সেসব কাঁচামাল সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে কন্টেনার যোগে ঢাকা বা তার আশপাশে গাজীপুর, আশুলিয়া ওইসব এলাকায়। আবার সেই ঠিক তৈরিকৃত যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলো চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। আর এর ফলে কিন্তু আমদানি রপ্তানি যে প্রক্রিয়াটি পুরোপুরি চট্টগ্রাম কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যদি দ্রুত কাজ শেষ করা যায় এবং দ্রুত এবং যানজট এড়ানো যায় তাহলে কিন্তু কন্টেনার ডেলিভারি প্রক্রিয়া অনেকটা ত্বরান্বিত হবে। এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে যে কন্টেনারের মাধ্যমে ঢাকায় পানগাঁওয়ে যে নেওয়ার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়া যদি আরও সহজীকরণ করা হয় বা আরও ত্বরান্বিত করা হয় তাহলে হয়তো কিন্তু কন্টেনার জট যে রয়েছে সেই জটটা কাটানো যাবে। এখন পর্যন্ত বলা যায় অনেকটা নির্বিঘ্ন পরিবেশে চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামা এবং ডেলিভারি প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। রামিম। চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দেওয়া। জানবো স্থল বন্দরগুলোর খবর। দেশের প্রধান স্থল বন্দর যশোরের বেনাপোল বন্দরের আমদানি রপ্তানির খবর জানতে ফোনে কথা বলছি বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের সঙ্গে। আজিজুল, বন্দরের আমদানি রপ্তানির কি অবস্থা দেখছেন আজকে? আসলে বেনাপোল বন্দরে পূজা ও আশুরা উপলক্ষে গত 20 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত টানা 5 দিন ছুটি শেষে 25 অক্টোবর সকাল থেকে ভারতের পেট্টাপোল বন্দরের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে দুদিন আগে এই বন্দর দিয়ে আমদানি বাণিজ্য শুরু হলেও ব্যবসায়ীদের মধ্যে পূজার আমেজ থাকায় গত দুদিন বাণিজ্য চলেছে ঢিলাঢালা ভাবে। আজ মঙ্গলবার সকাল থেকে ব্যবসায়ীদের মাঝে পুরোপুরি ভাবে বাণিজ্যিক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। সকালে স্থলবন্দর এলাকা ঘুরে দেখা গেছে ভারতের পেট্টাপোল বন্দর থেকে বিভিন্ন পণ্য নিয়ে ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। একইভাবে বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে ভারতের পেট্টাপোল বন্দরে। কাস্টমস বন্দর সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় কাটাচ্ছে পণ্য ছাড়করণের কাজে। এতে গত 5 দিন বন্ধ থাকার কারণে বন্দরে আমদানি রপ্তানি পণ্য আজকে যে জট সৃষ্টি হয়েছিল তা নিরসন হতে শুরু করেছে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন ফোনে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। তামিম, আপনি জানেন যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে দেশের 80% আমদানিকারকরা বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে আগ্রহ প্রকাশ করে থাকে। বেনাপোল এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহত্তম স্থল বন্দর হিসাবে পরিচিত। প্রতি বছর এই বন্দর থেকে সরকার 2400 থেকে 2500 কোটি টাকা রাজস্ব আদায় করছে। এই ছিল ছুটি শেষে বেনাপোল বন্দরের বাণিজ্যিক অবস্থা। বেনাপোল বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। জানবো একটি হিলি বন্দরের খবর। সেখানকার খবর জানতে টেলিফোনে কথা বলছি হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সঙ্গে। শফিক, আপনার সেখানে বন্দরের আমদানি রপ্তানির কি অবস্থা দেখছেন? ধন্যবাদ। দুর্গাপূজা উপলক্ষে লম্বা ছুটির পর গতকাল সোমবার থেকে পুরোদমে শুরু হয়েছে দেশের বৃহত্তম স্থল বন্দর হিলি দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম। আজকে ঠিক দ্বিতীয় দিন চলছে। তো এ পর্যন্ত এখনো কোনো পণ্যবাহী ট্রাক আমাদের এখনো বন্দরে প্রবেশ করেনি। তো আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু খালি ট্রাকগুলি ভারতে প্রবেশ করছে, তো যে আর গতকালকে প্রথম দিন ছিল এখানে 82টি পণ্যবাহী ট্রাক আমাদের দেশে প্রবেশ করেছে, যার মধ্যে পেঁয়াজ ছিল 39টি, কাঁচামরিচ ছিল 27 ট্রাক। আর এই যে আমদানি শুরু হয় লম্বা ছুটির পর বন্দরে লোড আনলোড শুরু হয়, ব্যস্ত সময় পার করছে এখানকার ব্যবসায়ী ও শ্রমিকরা। আর কর্মব্যস্ত হয়ে উঠেছে পুরাই হিলি স্থল বন্দর। তো
আরেকটা বিষয় হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের এই হিলস্থল বন্দরের যোগাযোগটা এতই ভালো হওয়ার কারণে আমদানিকারকরা এই বন্দরে বিশেষ করে কাঁচা পণ্য বেশি আমদানি করে থাকেন। তো এই বন্দর দিয়ে বেশিরভাগ আরেকটা বিষয় হচ্ছে যে বন্দরে কেনা বেচা করার জন্য এখানে একটি মুকাম রয়েছে, যে মুকামে প্রতিদিন গড়ে এখানে 20 কোটি টাকা লেনদেন হয়ে থাকে। তা আসলে লম্বা ছুটির পর এখনো সে বন্দরগুলিতে এখনো কোনো ক্রেতার সংকট থাকায় তেমন কোনো প্রভাব পড়েনি, এখানে তেমন ব্যবসা বাণিজ্য এখনো জমে ওঠেনি। তো আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই, বাজারের খবর যদি বলতে চাই, এখানে বর্তমানে আজকে এই বন্দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 টাকা থেকে 30 টাকা প্রতি কেজি, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো রমিন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমি হিলিস্থল বন্দরের হিলি বন্দরের আমদানি রপ্তানির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এবার জানবো সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের খবর। সেখানে আমরা কথা বলছি আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির সঙ্গে। বাপি, আপনার সেখানে স্থল বন্দরের কি অবস্থা এবং আমদানি রপ্তানি কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। বাপি, দুঃখিত, আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা এই মুহূর্তে বাপির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি না। চলাচ্ছি পরবর্তী সংবাদে। রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে প্রায় 240 কোটি টাকার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি স্বাক্ষর করেন। এ সময় জানানো হয় 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 25 বছরে এই ঋণ পরিশোধ করতে হবে, যেখানে বার্ষিক সুদের হার ধরা হয়েছে 2%। বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংক্রান্ত তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ ও কম সময়ের মধ্যে করার লক্ষ্যে ডিসেম্বরের মধ্যেই মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সোমবার মতিঝিলের ডিএসসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। তিনি জানান, মক ট্রেডিং শেষে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডিএসসি মোবাইল নামের অ্যাপসটি চালু করা সম্ভব হবে। এ সময় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের উন্নয়নের পাশাপাশি পুঁজিবাজারের আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। দেশীয় অর্থায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা বাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে 4 লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওয়াং উইং এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। দেশীয় 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ভুলতা ফ্লাইওভারটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 240 কোটি টাকা। ফ্লাইওভারটি নির্মিত হলে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ এবং আশপাশের এলাকার সাথে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা গঠনের 6 বছর পেরিয়ে গেলেও জেলা সদরের সঙ্গে কোনো সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি। রাস্তা না থাকায় দীর্ঘ পথ হেঁটে অথবা নৌকায় চড়ে জেলা সদরে যেতে হয়। এ অবস্থায় সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবশ্য স্থানীয় সংসদ সদস্য ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, চলতি বছরেই সড়কটির নির্মাণ কাজ আবারও শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2010 সালের 12 মে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়নগর উপজেলার সাথে সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়ক নির্মাণের ঘোষণা দেন। পরে হাওড়ের উপর দিয়ে 9.5 কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সড়কটি নির্মাণের জন্য মাটি কাটার পাশাপাশি বেশ কয়েকটি ব্রিজ নির্মাণও করা হয়। কিন্তু পরবর্তীতে নানা কারণে সড়কটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় 5 বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি সড়কটি। একটা রোগী ডেলিভারির সময় হলে ব্রাহ্মণবাড়িয়া নৌকা যাইতে 1.5 ঘন্টা সময় 2 ঘন্টা সময় আমরা রোগী মারা যায় অনেক সময়। এদিকে সড়কটি তৈরি না হওয়ায় বর্ষাকালে নৌপথে আর শুষ্ক মৌসুমে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে জেলা সদরে আসা যাওয়া করতে হয় এখানকার মানুষদের। ফলে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, উৎপাদিত ফসল, বাজারজাত সহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বিজয়নগরবাসী। শিক্ষার হার কিন্তু অনেকটা পিছিয়ে আছে এখানে, শুধু
রাস্তার কারণে, ব্যাকওয়ার্ডের কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়া কলেজে আমাদের এলাকার মানুষকে পড়তে পারে না। এদিকে টেন্ডার কার্যক্রম শেষ হওয়ায় চলতি বছরের শেষের দিকে সড়কটি নির্মাণের কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও নির্বাহী প্রকৌশলী। সিমনা ব্রাহ্মণবাড়িয়া বলে যে পরিচিত, এখন যেটা শেখ হাসিনা সড়ক, সেই রাস্তাটার উপরে আমরা একটা কাজ করছি এবং এটা প্রায় 80% আমাদের কাজের অগ্রগতি আছে। আগামী মাসের মধ্যে ইভালুয়েশন করে আমরা কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দেবো এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়তো কন্ট্রাক্টর কাজ শুরু করতে পারবে। 2009 সালে 10টি ইউনিয়ন নিয়ে গঠিত বিজয়নগর উপজেলায় 3 লক্ষাধিক মানুষ বসবাস করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, আমরা কিছুক্ষণ আগে ভোমরা স্থল বন্দরের খবর জানাতে গিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি, সেই যোগাযোগটি আবার স্থাপন করা সম্ভব হয়েছে। আমরা কথা বলছি সাতক্ষীরার প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির সঙ্গে সেখানকার স্থল বন্দরের কার্যক্রমের সম্পর্কে জানতে। বাপি, স্থল বন্দরের কার্যক্রম কেমন দেখছেন এবং আমদানি রপ্তানি কার্যক্রমের গতিশীলতা কেমন এই মুহূর্তে? আমাদের ভোমরা স্থল বন্দরের দুর্গাপূজার টানা 7 দিন বন্ধ থাকার পর গতকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম খুব স্বাভাবিক গতিতেই চলছে। প্রথম দিনেই 35টি কাঁচামরিচ ও 37টি পেঁয়াজের গাড়ি সহ মোট 232টি গাড়ি ট্রাক আর কি ভারত থেকে আমদানি হয়েছে ভোমরা বন্দরে। এ থেকে আমাদের রাজস্ব আদায় হয়েছে 2,22,00,000 টাকা। তো স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়েই আমাদের কার্যক্রম চলছে। তবে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কথা ব্যবসায়ীরা বলছে যে বন্দরের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয়। 19 বছরেও ভোমরার কাস্টমসের অবকাঠামো উন্নয়ন হয়নি, যে অবকাঠামোর জন্য প্রায় 10 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাশ হয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। একই সাথে আমাদের 2 বছর আগে 13 সালে ভোমরাকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে ঘোষণা করলেও ব্যবসায়ীরা সেই বন্দরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ তাদের লক্ষ লক্ষ টাকা গুনতে হচ্ছে এই বন্দরের কর্তৃপক্ষের পিছনে। তারা আজও সেই আগাম এনওসি, আগাম শুল্কাকারদি পরিশোধ করে আমদানি করতে হচ্ছে, যা অন্যান্য বন্দরে করা হয় না। এ থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তাদের দাবি যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পূর্ণাঙ্গ বন্দরের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা তারা পেলে, এই বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে তারা এই বন্দর থেকে 500 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। তারা দেশের অর্থ ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবে। একই সাথে তারা ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছে যে ভৌগোলিক অবস্থানটা এমনই ভোমরা বন্দরের, যা এই বন্দরটিকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে সকল পণ্য আমদানির অনুমতি পেলে এই বন্দরই হবে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। হ্যাঁ রামিম। ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী মমতাজ আহমেদ বাপি জানাচ্ছিলেন ভোমরা স্থল বন্দরের খবর। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতের ঐতিহাসিক অরুণাচল প্রদেশের উন্নয়নে $600 কোটি ব্যয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমালয়ের সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বের রাজ্য অরুণাচলের কিছু অংশ রয়েছে চীনেও, যা দক্ষিণ তিব্বত নামে পরিচিত। অন্তত 5 দশক ধরে চীন ভারতের অন্তর্দ্বন্দ্বের কারণে বিতর্কিত অবস্থায় রয়েছে এই রাজ্যের সমাধান। এ কারণে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। তবে এ রাজ্যকে বসবাসের উপযোগী করতেই 2000 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণ করা হবে এই প্রদেশে। বর্তমানে এখানে বসবাস করছেন অন্তত 14 লাখ মানুষ। তবে রাষ্ট্রটি উন্নত না হয় তাদের 1/3 দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। ই কমার্স জায়ান্ট আলিবাবার চলতি বছরের তৃতীয় প্রান্তিকের রাজস্ব আয় এবং মুনাফা গেল বছরের একই সময়ের তুলনায় অর্ধেকে নেমে আসবে। সম্প্রতি এমনটাই আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে ভোক্তা খরচ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পূর্বাভাস অনুযায়ী তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় হতে পারে $335 কোটি। এছাড়া এপ্রিল থেকে জুন পর্যন্ত গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন আয় করেছে আলিবাবা। এদিকে অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে ব্যক্তি মালিকানাধীন খাতগুলো চাঙ্গা করতে নানা উদ্যোগ নিচ্ছে চীন। কার্বন নিঃসরণ কেলেঙ্কারিতে জড়িয়ে ফোক্সওয়াগনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বিশ্বের গাড়ির বাজার দখল করতে শুরু করেছে জাপানি প্রতিষ্ঠান টয়োটা।
টয়োটা কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর ফোক্সওয়াগনের চেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে তারা। ফোক্সওয়াগনের গাড়িগুলোর ইঞ্জিন দিয়ে অতিরিক্ত কার্বন নিঃসরণ হয় বিশ্বব্যাপী বিভিন্ন স্থান থেকে গাড়ি তুলে নিতে হচ্ছে জার্মানির এই প্রতিষ্ঠানটিকে। অন্যদিকে ছোটখাটো ত্রুটিপূর্ণ গাড়িগুলো বাজার থেকে তুলে নিচ্ছে টয়োটা। এমনকি ডিজেল চালিত গাড়ির বিক্রিও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এ কারণে বেশ চাঙ্গা হয়ে উঠেছে টয়োটা গাড়ির বাজার। ইট কাঠ আর সবুজের অরণ্যের মেলবন্ধনে গড়ে উঠেছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার শহর জাকার্তা। সবুজাভ সৌন্দর্যের পাশাপাশি শহরটির সমুদ্র উপকূলেও রয়েছে বিনোদন পার্ক সহ পর্যটনের নানা সুযোগ সুবিধা। নয়নে ভিড়ান চোখ জুড়ানো এই শহরের পর্যটকদের ভিড় থাকে বছর জুড়েই। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অপার প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় গড়ে উঠেছে শহরটি। সুকর্ণ হাত্তা বিমানবন্দর থেকে বেরিয়েই চোখে পড়বে সড়কের দুপাশে ছায়া ঢাকা সুউচ্চ গাছের সারি। উড়াল সড়ক ধরে এগুলেই মূল শহরের প্রবেশ পথে রয়েছে ওয়েলকাম স্ট্যাচু। পর্যটকদের স্বাগত জানাতেই তৈরি করা হয়েছে এই বিশেষ ভাস্কর্যটি। সড়ক ধরে আর একটু সামনে এগুলেই চোখে পড়বে মাথা তুলে দাঁড়িয়ে থাকা মোনাস টাওয়ার। 115 মিটার উচ্চতার এই টাওয়ারে বসেই পুরো জাকার্তা শহর দেখেন পর্যটকরা। এখান থেকে নজর কেড়ে নেয় শহরের নানা বৈচিত্র্যের অট্টালিকাগুলো, যার মধ্যে আবাসিক ভবন ছাড়াও রয়েছে শপিং মল আর বাণিজ্যিক প্রতিষ্ঠানও। রাজধানীতে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকায় বাসিন্দার সংখ্যাও বেশি এই শহরে। এছাড়াও জাকার্তার ওল্ড টাউনের মার্দেকা স্কোয়ারে রয়েছে আরো বেশ কিছু শৈল্পিক ভাস্কর্য আর সমৃদ্ধ জাদুঘর। জাকার্তা শহরে দেশটির অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা তুলনামূলক বেশি হলেও বিদেশি পর্যটকেরও কমতি নেই এখানে। আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলো নাগরিকরা জাকার্তায় আসতে পারেন বিনা ভিসাতেই। এক সপ্তাহের জন্য বিনা ভিসাতেই তারা ঘুরে বেড়াতে পারেন শহরের নানা প্রান্তে। জাপান, কোরিয়া, যুক্তরাজ্য, পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সহ প্রায় 30টি দেশের নাগরিকরা পেয়ে থাকেন একই সুবিধা। এজি মাহমুদ, সময় সংবাদ। দর্শক, এ পর্যায়ে আবারও কিছুক্ষণের জন্য যাব ডিএসসির ওয়েবসাইটে, সেখানকার বর্তমান অবস্থা জানতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সূচকের নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসি 3টি সূচকেই ডিএসসি এক্স ইন্ডেক্সের সূচক রয়েছে 14 পয়েন্টের নিম্নগতি, 4616 পয়েন্টে রয়েছে সূচক। ডিএসসি এস ইন্ডেক্সের সূচক রয়েছে 1106 পয়েন্টে, আর নিম্নগতি রয়েছে প্রায় 3 পয়েন্টের মতন। ডিএসসি 30 ইন্ডেক্স, সেখানে 7 পয়েন্টের সূচকের নিম্নগতির ফলে এই মুহূর্তে সূচক রয়েছে 1744 পয়েন্টে। লেনদেনকারী শীর্ষ কোম্পানি এই মুহূর্তে লাফার্জ সুরমা সিমেন্টকে দেখা যাচ্ছে লেনদেনের একেবারে শীর্ষে। 83 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 85 টাকা 40 পয়সা গতকালকের অর্থাৎ গত কার্যদিবসের সর্বশেষ লেনদেন মূল্য ছিল। সিএনএ টেক্সটাইল বস্ত্র খাতের এই প্রতিষ্ঠানটি রয়েছে লেনদেনের দ্বিতীয় অবস্থানে। 14 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 15 টাকা ছিল শেষ কার্যদিবসের শেষ লেনদেন মূল্য। সুমার পাওয়ার কোম্পানি লিমিটেড জ্বালানি খাতের এই কোম্পানিটি রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 173 টাকা 80 পয়সা দরে। 173 টাকা 70 পয়সা ছিল গত দিনের সর্বশেষ কার্যদিবসের সর্বশেষ লেনদেন মূল্য। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে 24 টাকা 60 পয়সা দরে, যার আজকের দিনে সর্বোচ্চ মূল্য ছিল 25 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল 22 টাকা 90 পয়সা। গতকালকের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 23 টাকা 80 পয়সা। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে লেনদেনের পঞ্চম অবস্থানে, 71 টাকা রয়েছে এই মুহূর্তে লেনদেন মূল্য। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে ষষ্ঠ অবস্থানে। এই মুহূর্তে প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 72 টাকা 90 পয়সা ধরে, অর্থাৎ জ্বালানি খাতের এই কোম্পানিটির আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে লেনদেন মূল্য যেটি সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। স্কয়ার ফার্মা রয়েছে লেনদেনের সপ্তম অবস্থানে, 243 টাকা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। এরপরে যেই কোম্পানিগুলো রয়েছে ব্র্যাক ব্যাংক, আমান ফিড, ইউনাইটেড এয়ার, মোটামুটি এই কোম্পানিগুলো রয়েছে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল ডিএসসির সর্বশেষ অবস্থা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়, এর বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনে প্রধানমন্ত্রী। আমদানি বাড়লেও কার্গো পরিসর ও হ্যান্ডেলিং এর সক্ষমতা বাড়েনি শাহজালাল বিমানবন্দরে। অটোমেশন জটিলতায় খোলা আকাশের নিচে পড়ে থাকছে পণ্য, অভিযোগ আমদানিকারকদের। 5 বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সড়কের নির্মাণ কাজ, যাতায়াতের দুর্ভোগ এলাকাবাসীর। চলতি বছরই আবারও কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের।
এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের, শান্তিরক্ষা মিশনে আরও সেনা সদস্য নেয়ার ঘোষণা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।